নমস্কার, আমি চিরন্তন বসাক। নমস্কার, আমি অনুপ কুমার বসাক। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের পিতা পুত্রের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প মুন্সি। আচ্ছা দাদামশাই, তোমাদের সেই মুন্সিজি এখন কোথায় আছেন? এই প্রশ্নের জবাব দিতে পারবো তার সময়টা বুঝি কাছে এসেছে। তবু হয়তো কিছুদিন সবুর করতে হবে। ফের এমন কথা যদি তুমি বলো, তাহলে তোমার সাথে কথা বন্ধ করব। সর্বনাশ, তার চেয়ে যে মিথ্যে কথা বলাও ভালো। তোমার দাদামশাই যখন স্কুল পালানে ছেলে ছিল তখন মুন্সিজি ছিলেন। ঠিক কত বয়স তা বলা শক্ত। তিনি বুঝি পাগল ছিলেন? হ্যাঁ, যেমন পাগল আমি। তুমি আবার পাগল? কি যে বলো তার ঠিক নেই। তার পাগলামির লক্ষণ শুনলে বুঝতে পারবে আমার সঙ্গে তার আশ্চর্য মিল। কিরকম শুনি? যেমন তিনি বলতেন জগতে তিনি অদ্বিতীয়, আমিও তাই বলি। তুমি যা বলো সে তো সত্যি কথা, কিন্তু তিনি যা বলতেন তা যে মিথ্যে। দেখো দিদি, সত্য কখনো সত্যই হয় না যদি সকলের সম্বন্ধেই সে না খাটে। বিধাতা লক্ষ কোটি মানুষ বানিয়েছেন, তারা প্রত্যেকেই অদ্বিতীয়। তাদের ছাঁচ ভেঙে ফেলেছেন। অধিকাংশ লোকে নিজেকে 5 জনের সমান মনে করে আরাম বোধ করে। দৈবাৎ এক একজন লোককে পাওয়া যায় যারা জানে তাদের জুড়ি নেই। মুন্সি ছিলেন সেই জাতের মানুষ। দাদামশাই, তুমি একটু স্পষ্ট করে তার কথা বলো না। তোমার অর্ধেক কথা আমি বুঝতে পারিনি। ক্রমে ক্রমে বলছি, একটু ধৈর্য ধরো। আমাদের বাড়িতে ছিলেন মুন্সি। দাদাকে ফার্সি পড়াতেন। কাঠামোটা তার বানিয়ে তুলতে মাংসের পড়েছিল টানাটানি। হাড় কখানার উপরে একটা চামড়া ছিল লেগে, যেন মেজ মামার মতো। দেখে কেউ আন্দাজ করতে পারতো না তার ক্ষমতা কত। না পারবার হেতু এই যে ক্ষমতার কথাটা জানতেন কেবল তিনি নিজে। পৃথিবীতে বড় বড় সব পালোয়ান কখনো জেতে কখনো হারে, কিন্তু যে তালিম নিয়ে মুন্সির ছিল গুমর, তাতে তিনি কখনো কারো কাছে হটেননি। তার বিদ্যেতে কারো কাছে তিনি যে ছিলেন কমতি সেটার নজির বাইরে থাকতে পারে, ছিল না তার মনে। যদি হতো ফার্সি পড়া বিদ্যে, তাহলে কথাটা সহজে মেনে নিতে রাজি ছিল লোকে। কিন্তু ফার্সির কথা পারলেই বলতেন, আরে ও কি একটি বিদ্যে। কিন্তু তার বিশ্বাস ছিল আপনার গানে। অথচ তার গলায় যে আওয়াজ বেরোতো সেটা চেঁচানি কিংবা কাঁদুনি জাতের। পাড়ার লোকে ছুটে আসতো বাড়িতে কিছু বিপদ ঘটেছে মনে করে। আমাদের বাড়িতে নামজাদা গাইয়ে ছিলেন বিষ্ণু। তিনি কপাল চাপড়িয়ে বলতেন, মুন্সিজি আমার রুটি মারলেন দেখছি। বিষ্ণুর এই হতাশ ভাবখানা দেখে মুন্সি বিশেষ দুঃখিত হতেন না, একটু মুচকি হাসতেন মাত্র। সবাই বলতো, মুন্সিজি কি গলায় ভগবান আপনাকে দিয়েছে। ঘোষ নামটা মুন্সি নিজের পাওনা বলেই টেকে গুছতেন। এই তো গেল গান। আরও একটা বিদ্যে মুন্সির দখলে ছিল, তারও সমজদার পাওয়া যেত না। ইংরেজি ভাষার কোনো হাড় পাকা ইংরেজও তার সামনে দাঁড়াতে পারে না, এই ছিল তার বিশ্বাস। একবার বক্তৃতার আসরে নামলে সুরেন্দ্র বাণিজ্যকে দেশ ছাড়া করতে পারতেন, কেবল যদি ইচ্ছে করতেন। কোনোদিন তিনি ইচ্ছে করেননি। বিষ্ণুর রুটি বেঁচে গেল, সুরেন্দ্রনাথের নামও। কেবল কথাটা উঠলে মুন্সি একটু মুচকি হাসেন। কিন্তু মুন্সির ইংরেজি ভাষার দখল নিয়ে আমাদের একটা পাপকর্মের বিশেষ সুবিধা হয়েছিল। কথাটা খুলে বলি। তখন আমরা পড়তুম বেঙ্গল একাডেমিতে। ডিক্রুজ সাহেব ছিলেন স্কুলের মালিক। তিনি ঠিক করেই রেখেছিলেন আমাদের পড়াশোনা কোনো কালেই হবে না। কিন্তু ভাবনা কি, আমাদের বিদ্যেও চাইনে, বুদ্ধিও চাইনে, আমাদের আছে পৈতৃক সম্পত্তি। তবু তার স্কুল থেকে ছুটি চুরি করে নিতে হলে তার চলতি নিয়মটা মানতে হতো। কর্তাদের চিঠিতে ছুটির দাবির কারণ দেখাতে হতো। সে চিঠি যত বড়ই জালি হোক, ডিক্রুজ সাহেব চোখ বুজে ছুটি দিতেন। মাইনের পাওনাতে লোকসান না ঘটলে তার ভাবনা ছিল না। মুন্সিকে জানাতুম ছুটি মঞ্জুর হয়েছে। মুন্সি মুখ টিপে হাসতেন, হবে না? বাস রে, তার ইংরেজি ভাষার কি জোর।
সে ইংরেজি কেবল ব্যাকরণের ঠেলায় হাইকোর্টের জজের রায় ঘুরিয়ে দিতে পারত। আমরা বলতুম, নিশ্চয়, হাইকোর্টের জজের কাছে কোনোদিন তাকে কলম পেশ করতে হয়নি। কিন্তু সবচেয়ে তার জাত ছিল লাঠি খেলার কারদানি নিয়ে। আমাদের বাড়ির উঠোনে রোদ্দুর পড়লেই তার খেলা শুরু হতো। সে খেলা ছিল নিজের ছায়াটার সঙ্গে। হুঙ্কার দিয়ে ঘা লাগাতেন, কখনো ছায়াটার পায়ে, কখনো তার ঘাড়ে, কখনো তার মাথায়, আর মুখ তুলে চেয়ে চেয়ে দেখতেন চারিদিকে যারা জড়ো হতো তাদের দিকে। সবাই বলতো, সাব্বাস, বলতো ছায়াটা যে বর্তে আছে সে ছায়ার বাপের ভাগ্যি। এই থেকে একটা কথা শেখা যায় যে ছায়ার সঙ্গে লড়াই করে কখনো হার হয় না। আর একটা কথা এই যে নিজের মনে যদি জানি জিতেছি, তাহলে সে জিত কেউ কেড়ে নিতে পারে না। শেষ পর্যন্ত মুন্সির জিত হলো। সবাই বলতো সাবাস, আর মুন্সি মুখ টিপে হাসতেন। দিদি, এখন বুঝতে পারছো ওর পাগলামির সঙ্গে আমার মিল কোথায়? আমিও ছায়ার সঙ্গে লড়াই করি। সে লড়াইয়ে আমি যে জিতি তার কোনো সন্দেহ নেই। ইতিহাসে ছায়ার লড়াইকে সত্যি লড়াই বলে বর্ণনা করে। নমস্কার। নমস্কার।